যে সুপ্রিম কোর্ট তাকে ছেড়ে দিতে পারবেন না। কারণ ছেড়ে দিলে মমতা ব্যানার্জি হারবেন। তো এই মমতা ব্যানার্জি ভাষণে খুব অসাম্প্রদায়িক। কিন্তু কোনো পদ দেওয়ার ক্ষেত্রে বিজেপি নেতাদের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক এবং মুসলমান ব্যক্তি। গত পরশু রাতে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে অসঙ্গতি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নির্বাচন কমিশন ভয় পেয়েছে, সেই জন্য মাঝরাতে বিড়াল বের করছে। মমতা ব্যানার্জি তো অপ্রাসঙ্গিক অযৌক্তিক কথা বলার জন্য পরিচিত। তো তাতে আমি গুরুত্ব দেব না। কিন্তু যে ভোটার তালিকা যে লিস্টটা এখন বের করা হয়েছে সেই লিস্টটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে জজ সাহেবদের নিযুক্ত করেছেন অ্যাডজুডিকেশনের কাজে, তারা যে সিদ্ধান্ত এসেছেন সেইটা। তো এইটা যখন প্রকাশ করা হচ্ছে, এটা স্বাভাবিক যে জজ সাহেবরা কোর্টে মামলা শুনতে অভ্যস্ত, সে মামলা ডিসপোজ করতে অভ্যস্ত। কিন্তু সত্যি তো এই যে কাজ তারা করছেন সে কাজ করতে অভ্যস্ত নন। অতএব সেখানে কিছু রকম অসুবিধা হতেই পারে। তবে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তারা যা বলবেন সেটা সুপ্রিম কোর্টের অর্ডার ধরা হবে, অতএব তার বিরুদ্ধে কিছু করার নেই। এখন তারা এটা যদি সম্পূর্ণ করে, তো কারো নাম যদি এসে যায় তাহলে তো মিটে গেল। কিন্তু যদি কারোর নাম বাদ যায় তাহলে তিনি তো ট্রাইব্যুনালে যাবেন এবং তারপরে ট্রাইব্যুনাল যা রায় দেবেন সেটা মানতে হবে। কিন্তু এই যে 29 লক্ষ নামের লিস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি যদি কোর্টে কেস না করতেন তাহলে এই লিস্টটাও বের করতো না নির্বাচন কমিশন। এ কথার একদমই কোনো গুরুত্ব নেই। কারণ সুপ্রিম কোর্টের আদেশে এই কাজটা হচ্ছে। তো এই কাজটার হয়ে যে অ্যাডজুডিকেশন হলো তার তালিকা বের হবে না, এটা মেনে নেওয়া যায় না। এই এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 356 জারি না করেও নির্বাচন কমিশন ক্ষমতার বলে জরুরি অবস্থা জারি করছে রাজ্যে। ৩৫৬ ধারায় রাষ্ট্রপতি শাসন করলে রাজ্যের শাসন ক্ষমতাটা রাজ্যের যারা নির্বাচিত মন্ত্রিসভা আছেন তাদের হাত থেকে রাষ্ট্রপতির হাতে যায়, যিনি রাজ্যপালের মাধ্যমে সে চালান। তো তাতে তো নির্বাচন কমিশনের কাজের কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তাহলে তিনি এটা কি করে বলছেন যে ৩৫৬ করে নির্বাচন কমিশন কাজ চালাচ্ছেন? এ তো অযৌক্তিক কথা। একটার সঙ্গে অন্যটার কোনো সম্পর্ক নেই। ৩৫৬ ধারায় রাষ্ট্রপতির শাসন জারি করলে ক্ষমতাটা নির্বাচন কমিশনের হাতে আসে না। রাষ্ট্রপতির হাতে যায়, রাজ্যপালের হাতে যায়। কিন্তু উনি এত বড় একজন আইনজীবী, উনি এটুকু জানেন না সুপ্রিম কোর্টে এই ধরনের সওয়াল করছেন? উনি তো যে জানেন না আইন সেটা অনেকবার প্রমাণ দিয়েছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ৩৬১ নম্বর বলে সংবিধানে একটা ধারা আছে। সেই ধারাতে বলা আছে যে যখন পদে আছেন রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল কেস করা যায় না। কিন্তু উনি তো রাজ্যপালের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করার জন্য পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছেন। যদি তিনি আইনটা জানতেন তাহলে দিতেন কি? তো উনি নিজেই প্রমাণ করেছেন যে তিনি আইন জানেন না। তো বিচারপতিরাই তো অপরাধী ঠিক করেন, সাজাও দেন। কপিল সিব্বল মমতা ব্যানার্জির হয়ে আইনজীবী, তিনি তো তার পক্ষে বলার চেষ্টা করবেনই। তবে জজ সাহেবদের অবজারভেশন শুনে যেটা মনে হচ্ছে যে আমি আশা করছি মমতা ব্যানার্জি ছাড়া পাবেন না। তার বিরুদ্ধে তদন্ত হবে এবং তিনি সাজা পাবেন। এই ভয় থেকেই কি গতকাল তিনি একাধিক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন? যেসব পদগুলো থেকে ইস্তফা দিয়েছেন সেগুলো উল্লেখ করার মতো নয়। তিনি যেমন
সংখ্যালঘু দপ্তরের একটা পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু সে দপ্তরে তিনি তো মন্ত্রী আছেন। তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, ভূমি রাজস্ব মন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন। আমি তো বললাম যে সংখ্যালঘু দপ্তরেরও মন্ত্রী আছেন, ক্রীড়া দপ্তরেরও মন্ত্রী আছেন। তাহলে এইসব পদে থাকার পর ছোটখাটো কেউ একটা পদে থাকলেন কিনা সেটাতে কিছু যায় আসে না। তার মানে পুরোটাই এই পদত্যাগ, এটা পুরোটাই ভাওতা একটা। হ্যাঁ, লোককে বিভ্রান্ত করার জন্য এসব করা। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা প্রতিশ্রুতি যা দিই তা পূরণ করি। আমি একটা উদাহরণ দেবো। উনি কি এটা প্রতিশ্রুতি দেননি যে আমি 10,000 মাদ্রাসার অনুমোদন দেব? 15 বছর হয়েছে। উনি বলুন না যে ক হাজার মাদ্রাসা, 1,000ও কি হয়েছে? তাহলে কিরকম পূরণ করেছেন? তো উনি প্রতিশ্রুতি দেন, সেটা যে পূরণ করতে হবে সেটাও তিনি মনে করেন না। এবং সেই মনে না করার জন্য উনার কোন রকম অনুতাপও নাই। তিনি বলছেন যে তারা একটা ম্যানিফেস্টো বার করেছে তৃণমূল থেকে, সেখানে নারী শিক্ষা, তারপর নারী সুরক্ষা, স্বাস্থ্য, এইসবের যা উল্লেখ রয়েছে তার থেকে অনেক বেশি উল্লেখ রয়েছে ভাতার। মানে তিনি 15 বছরে শুধু ভাতার উন্নয়নের কথা লিখেছেন সেখানে। দেখুন, একটা মানুষ কাজ ফেলে নিজে রোজগার করলে যে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারেন, ভাতাতে তার কিছু আর্থিক সুবিধা হয়, কিন্তু সে সম্মানের সঙ্গে বাঁচার সৃষ্টি হয় না। অতএব এটা উন্নয়নের কোনো সূচক হতে পারে না। কত শিল্প হয়েছে, কত কাজের সৃষ্টি হয়েছে, সেগুলো উন্নয়নের সূচক হতে পারে। যেমন ধরুন শিক্ষা আমাদের একটা জনসাধারণের মেরুদণ্ড। তো সেখানে তিনি শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে ঘুষ আদায় করে তাদেরকে নিয়োগ করেছেন। যোগ্য প্রার্থীরা তো বাদ গেলই, কিন্তু অযোগ্য প্রার্থীদের যে নিয়োগ করলো, ধরুন আমাদের পরিবারের ছেলেমেয়েরা যখন স্কুলে যাবে, তখন একজন অঙ্ক শেখাবেন এরকম লোক যিনি অঙ্ক জানেন না। যিনি ইংরেজি শেখাবেন এরকম একজন লোক যিনি এবিসিডি ভালো করে জানেন না। তো তাতে তো আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ শেষ করে দেয়া হচ্ছে। এটা তো উন্নয়ন নয়, অবনয়ন। তো এইটার তো কৈফিয়ত দিতে হবে ওনাকে। উনি মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী এবং অন্যান্যরা যে এই অপরাধ করেছে, উনার যদি অন্তত সম্মতি না থাকতো তাহলে শিক্ষামন্ত্রীর পক্ষে অপরাধ করা সম্ভব ছিল না। ব্রাত্য বসু তিনি বলছেন যে জ্ঞানেশ কুমার, যার নামে ইমপিচমেন্টের প্রপোজাল আনা হয়েছিল, তিনি প্রথম ব্যক্তি, কিন্তু তার মধ্যে কোনো অপমানিত বোধই নেই, এখনো পদত্যাগ করেননি তিনি। ইমপিচমেন্ট আসলে পদত্যাগ করতে হবে এরকম তো কোনো কথা নয়। তিনি নতুন আইনে কিছু প্রণয়ন করছেন নাকি? ইমপিচমেন্ট এটা পাস হোক, তারপরে তো উনাকে সরিয়ে দেয়া হবে। উনাকে পদত্যাগ করতে হবে কেন? ইমপিচমেন্ট তো এই জন্যে যে অপসারণ করার জন্যে। তো ওটা পাস হতে দিন। তার আগে উনি পদত্যাগ করবেন কেন? সংখ্যালঘুদের নিয়ে বারবার সরব হতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। তিনি মাদ্রাসার জন্য বাজেটে অনেক বেশি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় বিক্ষোভ করছে। এমনকি ওয়াক অফ বিল, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 3,509 সম্পত্তি বাতিল। আপনি দেখুন না, আমি ১০,০০০ মাদ্রাসার কথা বললাম। উনি তো করেননি, ১,০০০ও করেননি। কিন্তু যে ২৩৪-৩৫টি করেছেন, সেখানে বলছেন যে আমি অনুমোদন দিচ্ছি কিন্তু বেতন দেব না। তো সেই যে যারা একটু আশা নিয়ে সেখানে মাস্টার হিসেবে যোগ করেছেন, তারা কি হাওয়া খেয়ে বেঁচে থাকবেন? তারা তো আন্দোলন করতে তারা বাধ্য। অতএব উনি নিজের প্রতিশ্রুতি রাখেন না, সংখ্যালঘুদের উন্নয়নও করেন না। সংখ্যালঘুদের উনি ক্রিমিনাল করে দিচ্ছেন। মুসলমানদের প্রচুর ক্ষতি করেছেন, তাদের ক্রিমিনাল করে দিয়ে। আবার আপনি তো দেখেছেন যে ইফতার পার্টিতে যাওয়া নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি বলছেন যে, "যে গরু দুধ দেয় সে গরু লাথি খেতে হয়। অতএব মুসলমানদের ভোট দিতে হয়, অতএব সেইজন্য তিনি ইফতার পার্টিতে যাচ্ছেন। আর মুসলমানরা গরু।" তো মুসলমানরা যে তাদেরকে প্রকাশ্যভাবে তিনি গরু বলছেন, সব গরু নিশ্চয়ই বোঝেনি। কিন্তু কিছু, কিছু গরু তো বুঝছেন যে আমাদেরকে মুখ্যমন্ত্রী গরু মনে করেন। তো তাহলে তার সঙ্গে তারা থাকবেন কেন? আপনাকে যদি কেউ গরু মনে করেন, তো তার সঙ্গে থাকতে আপনার ভালো লাগবে? আমার তো মনে হয় মুসলমানদের যদি এতটুকু সম্মানবোধ থাকে, তাহলে তাদেরকে গরু বলার পর তাদের
মমতা ব্যানার্জির সঙ্গে থাকা সম্ভব। তাহলে এই যে সংখ্যালঘু প্রীতি মুখ্যমন্ত্রী, সেটা কি শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য? তার বাইরে কিচ্ছু নেই। তিনি মুসলমান অনেক বিরোধী। আমি এটা ফাঁকা কথা বলছি না। দেখুন, আপনি দেখুন যে বিজেপি এরা খুব দোষ দেন, মানে তারা মুসলমানদের কত বিরোধী সেটা না বলে একদিনও রাতে ঘুমোতে যান না। তো সেই গুজরাটে দেখুন একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা ডিজি করেছেন। মহারাষ্ট্রে একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা পুলিশ কমিশন করেছেন। হায়দ্রাবাদে করেছেন। বিহারে দেখুন একজন মুসলমান আইএএস অফিসারকে তারা হোম সেক্রেটারি করেছেন। উত্তরপ্রদেশে একজন মুসলমান অফিসারকে তারা চিফ সেক্রেটারি করেছেন। একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা পুলিশের প্রধান করেছেন। রাজস্থানেও একজন মুসলমান আইএএস অফিসারকে তারা চিফ সেক্রেটারি করেছেন। আমি জম্মু কাশ্মীরের কথা ছেড়েই দিলাম। রাজস্থানে মুসলমানদের পার্সেন্টেজ তো অনেক কম। একমাত্র আসামেও একজন মুসলমানকে তারা মুখ্যমন্ত্রী করেছেন। তা আসামের পার্সেন্টেজটা মুসলমানদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশি। আসামের কথা ছেড়ে দিলাম। দেখুন পন্ডিচেরিতে একজন মুসলমানকে তারা মুখ্যমন্ত্রী করেছে। মণিপুরে একজন মুসলমানকে তারা মুখ্যমন্ত্রী করেছে। কিন্তু আপনি বলুন তো আমাদের এখানে স্বাধীনতার পর থেকে মুখ্যমন্ত্রীর কথা আপনি ছেড়ে দিলাম। চিফ সেক্রেটারি কাউকে করেছে, হোম সেক্রেটারি কাউকে করেছে, রাজ্য পুলিশের ডিজি কাউকে করেছে, কলকাতা পুলিশের সিপি কাউকে করেছে। এই মমতা ব্যানার্জি ভাষণে খুব অসাম্প্রদায়িক। কিন্তু কোনো পদ দেওয়ার ক্ষেত্রে বিজেপি নেতাদের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক এবং মুসলমান বিদ্বেষী। এই যে নন্দিনী চক্রবর্তী থেকে সুপ্রতিম সরকার, বিনীত গোয়েল, একাধিক নাম চর্চিত, তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, কোনো মেসেজ যাচ্ছে কি এর জন্য? মেসেজ যাওয়া উচিত। কেন আমি বলছি, নন্দিনী চক্রবর্তী এই যে মমতা ব্যানার্জি ইডি রেডে গিয়ে যে অপরাধ করেছিলেন, তার সঙ্গে ছিলেন তো ডিজি ছিলেন, সিপি ছিলেন, ডিসি ছিলেন, আরো অনেক অফিসার ছিলেন। এই অফিসারদের তো উচিত ছিল যে আপনি যেটা করতে যাচ্ছেন বা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, তা আপনিও অসুবিধায় পড়বেন, আমরাও অসুবিধায় পড়ব। না করে মুখ্যমন্ত্রী যা করছেন সেটাই ঠিক, চলে গেলেন। একে পদে রাখা যায়? তারপরে তার বিরুদ্ধে যে বিরোধী দলনেতার অভিযোগ যে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ফোন করে বলতেন যে ইলেকশন কমিশন কিছু করতে পারবে না। অতএব তাদের কথা শোনার দরকার নেই। এই পার্টির লোকেরা যা বলছে শাসক দলের, তাদের মতো কাজ করুন। এরকম কোনো ব্যক্তিকে চিফ সেক্রেটারি পদে রেখে ভালোভাবে ইলেকশন করা যায়? দেখুন, আপনি আইপিএস অফিসারদের দেখেছেন যে ডিসি লেভেলের অর্থাৎ এসপি লেভেলের আইপিএস অফিসার প্রকাশ্য সভায় কোনো একটা রাজনৈতিক দলকে জেতানোর কথা বলছেন। তারপরে তার পদে থাকার কোনো অধিকার আছে? কিন্তু তিনি পদে আছেন যেহেতু শাসক দলের পক্ষে বলেছেন। তো এইরকম লোকদেরকে কোনো পদে রেখে সুষ্ঠু ইলেকশন করা সম্ভব? আপনি যেগুলো বলছেন তো বদলি করতে হবে, আরো করা দরকার। তার মানে আপনি এই যে নির্বাচন কমিশনের যে বদলি করার ডিসিশন, এটাকে স্বাগত জানাচ্ছেন? সমর্থন করছি, শুধু স্বাগত জানাচ্ছি না। এবং আমি বলছি যে আরো বদলি করার দরকার আছে। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ভোটের কাজে নিযুক্ত পুলিশ অফিসার, কাউন্টিং অফিসার, এরা যাতে নিরপেক্ষ লোক হয়, নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে। যদি রাজ্যে নিরপেক্ষ লোক না পাওয়া যায়, তাহলে রাজ্যের বাইরে থেকে আনতে হবে। কিন্তু পক্ষপাতদুষ্ট লোকদের এইসব পদে রাখা যাবে না। কিন্তু এই যে এনাদের বদলি করা হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন যে আইনে আছে আগে রাজ্যের থেকে ৩ জনের নাম নিতে হয়, সেখান থেকেই লোক ঠিক করতে হয়। মমতা ব্যানার্জিকে বলুন না, ওই আইনটা আমাদেরকে দেখান। এরকম কোনো আইন নাই। তিনি যখন রাজ্যের নির্বাচন কমিশন নিযুক্ত করার জন্য রাজ্যপালের কাছে নাম পাঠিয়েছিলেন, কটা নাম পাঠিয়েছিলেন? একটা নাম পাঠিয়েছিলেন। ওখানে কিন্তু বলা যদি থাকে যে ৩ জন পাঠাতে, তিনি একজন পাঠিয়েছিলেন। রাজ্যপাল আপত্তি করার পরে এবার অন্য নাম পাঠিয়েছিলেন, সেটা বাধ্য হয়ে। তিনি মুখে যেটা বলছেন সেটা নিজে করছেন না। তো লজ্জা লাগা উচিত এরকম কথা বলতে। বাইরের রাজ্য থেকে যে পর্যবেক্ষক আসছে, সেখানে দেখা যাচ্ছে মালদা, তার যে ৪ কেন্দ্রের পর্যবেক্ষক, তিনি বিহার থেকে এসছেন। তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে যে সেই পুলিশ পর্যবেক্ষক বিজেপি নেত্রীর স্বামী বিহারের। তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এখানে আমাদের কিছু আইপিএস অফিসার কি নেই যে যার স্ত্রী তৃণমূল করেন?
তাহলে তাদেরকে পদে রাখছেন কেন? এই যে আনিস খান যখন নিহত হলেন তখন এসপি কে ছিলেন? তার স্ত্রী কোন পার্টি করেন? তো নিজে এগুলো যখন করছেন তখন অন্যদের করলে আপত্তি করতে পারেন না উনি? যে আইপিএস আইএএসরা বদলি হয়ে রাজ্যে আসে তারা যথেষ্ট দক্ষ, কিন্তু মমতা ব্যানার্জি প্রশ্ন তুলছেন যে এই যে বদলিটা করে দেওয়া হচ্ছে, তাহলে মার্চ এপ্রিল মাসে যখন ঝড় বৃষ্টি সাইক্লোন সাইক্লোন হবে সামলাবে কে? যারা পদে আছেন তারা সামলাবেন। ভরসা করতে পারছেন না নতুন আইপিএস আইএএস দের। উনি আসলে ভরসা করতে পারছেন না যে নতুন আইএস, আইপিএস যারা এসছেন তাদেরকে দিয়ে তিনি রিগিং করাতে পারবেন কিনা। ওই সাধারণ মানুষের জন্য উনার একদম মন কেঁদে যাচ্ছে এটা আসল কথা না। এটা তো বলা যায় না যে, এই যে তুমি সবাই আইএস অফিসার ট্রান্সফার করে দিচ্ছ, আমি রিগিং করাবো কাদেরকে দিয়ে, এটা তো আর বলতে পারেন না সেইজন্য। যেখানে এই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে সাধারণ মানুষ কি আশা করবে? সাধারণ মানুষের আশা করতে পারে না, যার জন্য তারা সঠিকভাবে ভোটও দিতে পারেন না। গুন্ডা বদমাশরা গিয়ে তাদের অস্ত্র নিয়ে শাসায়। ভোটের লাইনে এসে দাঁড়ালেও তাদের উপর অস্ত্র ব্যবহৃত হয়। বুথের ভেতরে ঢোকার পরও গুন্ডা বদমাশরা তাদের ভোট দিয়ে দেয়। সাধারণ মানুষ তো সেই জন্য যে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন সে আশা করতে পারে না। নির্বাচন কমিশন যদি এভাবে ব্যবস্থা করতে পারে তাহলে খানিকটা হবে। এই যে মমতা ব্যানার্জি বারবার বলেন ওনার দল স্বচ্ছ, তাহলে কোর্ট থেকে যে অর্ডার গুলো দেওয়া হয় পাল্টা চ্যালেঞ্জ কেন করা হয় আবার উল্টে? অন্য কথা তো আপনি ছেড়ে দেন। এই যে মেট্রো রেলে চিংড়িঘাটার কাছে ৩৬৬ মিটার বা এরকম কিছু বলছেন, যেটা যোগ করতে হবে। সেইটা হাইকোর্ট একটা নির্দিষ্ট তারিখের মধ্যে যাতে করা হয় আদেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধে আমাদের করের টাকায় আইনজীবী লাগিয়ে সুপ্রিম কোর্ট চলে গেছে। আপনি বলুন তো, যে ওখানে যে একটু জায়গায় কাজ বাকি আছে, সেই বাকি কাজটা সম্পূর্ণ হবে না, লাইনটা চালু করা হবে না, এটা কোনো পার্টির মত হতে পারে? আমি ধরে নিলাম যে ওখানে এই যে আমাদের ভূমিকম্প হলো কিছুদিন, আরেকটা ভূমিকম্প, একটা ফাটল সৃষ্টি হয়ে গেল। ও রাস্তাটা চলা যাচ্ছে না। তাহলে বিকল্প পথের ব্যবস্থা, ট্রাফিক ডাইভারশন এগুলো প্রশাসনকে করতে হবে না? তো তখন যদি করা যেত তাহলে এখন করা যাচ্ছে না কেন? করা যাচ্ছে না এই জন্যে যে রেল কেন্দ্রীয় সরকারের অধীন এবং সেখানে যে রাজনৈতিক দল আছে, রাজ্যের শাসন ক্ষমতায় যারা আছেন তাদের থেকে আলাদা, অতএব তাদেরকে আমি কাজ করতে দেব না। বেআইনি, এবং এটা একদম রুচিহীনতার পরিচয়। সুপ্রিম কোর্ট তাদের আইনজীবীকে কি বলছে যে, "তোমরা মামলাটা তুলে নাও নাহলে আমি খারিজ করে দেব।" শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে। তো তাতে তো আমাদের যারা এই মামলাটা নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ এই শাসক দলের নেত্রীরা, তাদের তো একটু লজ্জা পাওয়া উচিত যে আমরা কিরকম বুদ্ধিহীনতার কাজ করছি। এটা আমরা যাতে আর না করি। কিন্তু তাদের কোনো লজ্জাবোধ নেই। আবারও বলব। প্রত্যেক রাজ্যে বা দেশে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কিছু সীমারেখা থাকে। আপনার কি মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী সেই সীমারেখা লঙ্ঘন করে ফেলছে? বা সীমা থাকলেও সেই সীমাটা কতটা? দেখুন, মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন তিনি আইনের ঊর্ধ্বে। সেটার অবশ্য কারণও আছে। এই যে নিয়োগ দুর্নীতি হলো, সেটাতে তো উনি যুক্ত না হলে এত বড় দুর্নীতি হতো না। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যখন তদন্ত করল, তাকে গ্রেপ্তার করা তো দূরের কথা। তাকে একবার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে কি? কিন্তু দেখুন ঝাড়খণ্ডে তো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল, দিল্লিতে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল। তো আমাদের এখানে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা গেল না। তো তাহলে মুখ্যমন্ত্রী ভাবতেই পারেন যে আমি যেকোনো অপরাধ করতে পারি, এবং ওই যে ইডির রেডে গিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি এ কাজ করতে পারেন। সুপ্রিম কোর্টে এখন মামলা হচ্ছে। আমি আশা করি যে সুপ্রিম কোর্ট তাকে ছেড়ে দিতে পারবেন না। কারণ ছেড়ে দিলে এটা একটা বড় প্রেসিডেন্ট হবে এবং পরবর্তীকালে তার প্রভাব ভালো হবে না। অতএব তার বিরুদ্ধে তদন্তের আদেশ দিতে হবে এবং তদন্ত হলে মমতা ব্যানার্জির সাজা হবে। এই মমতা ব্যানার্জির এই কার্যকলাপের জন্য কোথাও গিয়ে কি রাজ্যের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে? রাজ্যের দুর্নাম হচ্ছে, রাজ্যের লোকরা তো এই বেআইনি কাজ করছেন না। যে মুখ্যমন্ত্রীর পদে আমরা যাকে রেখেছি তিনি করছেন। এটা
আমাদের সকলেরই লজ্জা এটা স্বীকার করতে হবে যে এরকম একজন মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একবার নয় ৩ বার হয়েছে। তা পরের বার যদি হন তাহলে আমাদের আর বেঁচে থাকার মনে হয় দরকারই হয় না। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে দেখা যাচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এবার শুধু জেতালেই হবে না, 60,000 ভোটে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানে পুরো ভোটটাই মমতা ব্যানার্জিকে পেতে হবে এরকম বলছেন না কেন? আমি তো সেটাই ভাবছি। কারণ তারা রিগিং করে তো সব ভোটই দিয়েই নিতে পারেন। এবং মার্জিনটা 60,000 খুব বেশি কি? খুব বেশি নয়। আমি মনে করছি তারা আতঙ্কিত হয়েছেন যে হেরে যেতে পারেন। এবং যেহেতু ভবানীপুরে আপনারা জানেন 50,000-এর কাছাকাছি নাম বাদ দিয়েছে। এই নামগুলো বাদ দেয়াতে তাদের যদি সুবিধা হতো, তাহলে তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করতেন না, সমর্থন করতেন। যেহেতু তাদের অসুবিধা হবে সেইজন্য তারা বিরোধিতা করেছেন। সেই জন্য সম্ভাবনা আছে যে তারা ওখানে হারবেন। আপনার কি মনে হয় ভবানীপুরের রেজাল্ট কি হতে পারে, বা ফাইট কতটা টাফ হবে সেখানে? যদি রিগিং না হয় তাহলে ওখানে মমতা ব্যানার্জি হারবেন। একটা স্লোগান উঠছে পাল্টানো দরকার। এই পাল্টানো দরকার, কিভাবে পাল্টানো দরকার, কেন পাল্টানো দরকার বলে আপনি মনে করেন? দেখুন সে ব্যাপারে তো আমি একটা বই লিখেছি। কোথায় যায়? এই দেখুন। আমি লিখছি রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব? এবং সেখানে পিছনে দেখুন স্লোগান আছে, ডাকিনী হটান, মানুষ বাঁচান। ডাকিনিকে? এখানে পরিষ্কার লেখা আছে, আমি পড়ে দিচ্ছি আপনাকে। যখন রাজধানীর বুকের সরকারি মেডিকেল কলেজে কিংবা ল কলেজেও আমার আপনার মেয়েকে শাসকাশ্রিত অপরাধীরা জবরদস্তি ধরে খুন বলাৎকার করতে পারে, তখনও আমরা যদি সে রক্তপায়ী ডাকিনী শাসনকে না সরাতে চাই, আমরা মানুষ নামের যোগ্য থাকব না। তো এখানে পরিষ্কার বলেছি ডাকিনী কে। তো সেখানেই আমি বলেছি যে ডাকিনী হটান, মানুষ বাঁচান। এটা শুধু আমি মুখের কথা বলিনি। দেখুন এখানে কিভাবে সম্ভব এটা খুব গুরুত্বপূর্ণ। ওই ভোটার তালিকা সংশোধন থেকে ভোটের দিন কি করতে হবে যার ফলে এই পরিবর্তন করা সম্ভব হবে। যদি না করা যায় তাহলে পরিবর্তন হবে না। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।